বর্ষার দার্জিলিং ছেড়ে এখন আমরা চলে এসেছি আমার, আপনার এবং আপামোর বাঙালির মনের খুব কাছের এবং পছন্দের জায়গা শান্তিনিকেতনে। আজকের এই ভিডিওতে শান্তিনিকেতনের যে পপুলার জায়গাগুলো আছে সেগুলো ছাড়া বেশ কিছু স্বল্প পরিচিত জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, যেরকম রায়পুর রাজবাড়ি, ইলামবাজার জঙ্গল, কোপাই হাট, এবং আমরা থাকবো কোপাই নদীর খুব কাছে নবনির্মিত দারুণ একটা হোমস্টেতে। তো সব মিলিয়ে আমরা উপভোগ করব বর্ষার শান্তিনিকেতন, যেখানে কোনো ভিড়ভাট্টা থাকবে না, শুধু থাকবে বৃষ্টি, এরকম ঠান্ডা মিষ্টি একটা হাওয়া, প্রকৃতি এবং সবুজের সমাহার। কি ভালো লাগছে, এখানে এলেই না মনটা খুশি হয়ে যাবে। এই ভর্তাটা যদি খেয়ে বলতে পারেন যে কি শেয়ার আছে তাহলে প্রাইজ আছে। কি প্রাইজ আছে দিদি? কি 1 কোটি টাকা? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সায়ন্তন। আজকে একদম অন্য স্বাদের একটা ব্লগ হতে চলেছে। পাহাড় থেকে নেমে এসেছি আমরা সমতলে। এই মুহূর্তে যাচ্ছি শান্তিনিকেতনের পথে। উত্তরপাড়া থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি। উত্তরপাড়া থেকে শান্তিনিকেতনের দূরত্ব আনুমানিক 155 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। একদম রোড জার্নি করছি এবং আমাদের আজকে সফর সঙ্গী হচ্ছেন এই দেবাশিস বাবু। দেবাশিস বাবুর নিজস্ব হোমস্টে আছে শান্তিনিকেতনে, ওনার আমন্ত্রণেই আমরা যাচ্ছি। বিগত 2 দিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল, আজকে ওয়েদারটা ক্লাউডি, বাট বৃষ্টি হচ্ছে না, তো দারুণ এনজয় করতে করতে যাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে প্রায় এখন 11:18। আমরা এসে পৌঁছালাম ভেদিয়া ব্রিজের সামনে, এই যে সামনেই আছে। আর এটার ব্যাপারে কি বলছিলেন দাদা? এতদিন পর্যন্ত প্রায় 150-200 বছর ধরে মানুষ না ভেদিয়া দিয়ে যখন বোলপুরে ঢুকতো তখন ভেদিয়া ব্রিজটা রেল ব্রিজের তলা দিয়ে যেতে হতো, তারা ছোট্ট সুড়ঙ্গের মতো। আচ্ছা। বর্ষাকালে যখন জল হয়ে যেত, ছোট গাড়ি যেতে পারতো না, বড় গাড়ি যেতে পারতো, তখন তারা গ্রামের ভেতর দিয়ে ঘুরে যেত। আচ্ছা। তো মানুষের বহু প্রতীক্ষা ছিল যেখানে ব্রিজ হয়। এই ব্রিজটাও প্রায় 4-5 বছর ধরে তৈরি হচ্ছিল। তো সেইটা লাস্ট 1 মাস কি 40 দিন হলো ব্রিজটা ওপেনিং হয়ে গেছে। তো আমরা এখন সেই ব্রিজটার ওপর দিয়েই যাব, আর ওই সুড়ঙ্গ দিয়ে মানুষদের কষ্ট করে আর যেতে হবে না। জাস্ট ব্রিজটা আমি বলবো দেখাতে, ব্রিজটা যেখান থেকে উঠছে। এই যে দেখুন, আজকে প্রায় জুলাই মাসের শেষ সপ্তাহ, 1 মাস আগেই বললেন ওপেন হয়েছে, একদম নতুন। আর আজকের দিনে দাঁড়িয়ে গুগল ম্যাপ এতটাই আপডেটেড যে প্রতিটা জায়গায় যাওয়া কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট গুগল ম্যাপের লোকেশনটা অন করে দিয়ে সুন্দরভাবে চলে যাওয়া যায়। বোলপুরে ঢোকার জন্য 10 মিনিট মানুষের সময় কমে গেল এই ব্রিজটার জন্য। এই ব্রিজটার জন্য 10 মিনিট আগে পৌঁছে যাবে। আগে নালে রাস্তার পরিস্থিতি ছিল 10-15 মিনিট ওই বাজে রাস্তা, ওই গর্ত দিয়ে যেতে হতো। তো এখন বোলপুরে আগে লোক 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগতো, এখন অনায়াসে 3 ঘন্টায় চলে আসছে। আরেকটা ব্রিজের কাজ চলছে বর্ধমান রেল স্টেশন তালিতের ওখানে, ওটা চালু হয়ে গেল তো মানুষ আশা করি 3.5 ঘন্টায়, মানে শক্তিগড়ে 10 মিনিট দাঁড়িয়ে চা খেয়ে 3.5 ঘন্টায় বোলপুরে ঢুকে যাবে। এখানেই বর্ধমান শেষ হয়ে গেল আর বীরভূম শুরু হয়ে গেল। এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজের এদিকে যদি একটু দেখাই, এটাই হচ্ছে অজয় নদী। এখানে বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এদিকটা পুরোটাই ক্লাউডি হয়ে রয়েছে, আবার রোদও বেরিয়েছে। বোলপুর ঢোকার পরেই আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে রায়পুর রাজবাড়ি। এখানে পার্কিং এরিয়া, আর রাজবাড়িটা হচ্ছে ওই দিকে। আমাদেরকে বেশ কিছুক্ষণ হেঁটে যেতে হবে। রায়পুর রাজবাড়ির কিছু বিশেষত্ব আছে, চলুন আপনাদেরকে আস্তে আস্তে বলছি। তো এই হচ্ছে পুরো রাজবাড়িটা, দেখুন বেশ কিছুটা ধ্বংস হয়ে গেছে। আর এখানেই নাকি কালচারাল প্রোগ্রামগুলো হয়। রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি, পুরোটাই ধ্বংসাবশেষ এখন। বেসিক্যালি এখানে অনেক কিছু প্রোগ্রাম হয়, যেমন থিয়েটার হয়, নাটক হয়, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এখানে হয়। এবং এখানে এসে আমাদের এই কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকুর নাম হচ্ছে বাদল সিংহ, এবং কাকুর মুখ থেকে আমরা শুনে নেব এই রাজবাড়ির কিছু কথা। মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ সিংহ
এই রায়পুর জমিদার বাড়ি আজকে যে প্রতিষ্ঠা হয়ে গিয়ে এই ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, সে লালচাঁদই করেছিল। এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তার সব শিষ্যরা এখানে ছিলেন। উনি তো ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন, ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিলেন। তো উনি এসেছিলেন এখানে ধর্মের কারণেই আসছিলেন। যাই হোক, তো এখানে আমাদের বাড়ির যারা ছিলেন তাদের ভেতরে ভুবন মোহন সিংহ, প্রতাপ নারায়ণ সিংহ, এরা সব ওর শিষ্য ছিলেন। তো প্রতাপ নারায়ণ সিংহ ওর খুব মানে কাছের শিষ্য ছিলেন। তিনি এই শান্তিনিকেতনের যে আজকের যে আশ্রম আছে, কাঁচের ঘর রয়েছে, এইটা ওই জায়গাটা 20 বিঘের মতো হবে। ওইটা প্রতাপ নারায়ণ সিংহ গুরুদক্ষিণার মতো আর কি ধরুন গুরুদেবকে দিয়েছিলেন, হয়তো কিছু টোকেন মানি দিতে হয়েছিল। যাই হোক, তো সেই ওইখানেই দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করলেন আশ্রম, ব্রাহ্ম আশ্রম। পরবর্তীকালে ওই জায়গাতে বিশ্বভারতী তৈরি হলো, রবীন্দ্রনাথ এলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই বাড়ির একটা ওতপ্রোতভাবে আমাদের সম্পর্ক ছিল। যাই হোক, সেই সব পুরনো দিনের কথা। এখনও রবীন্দ্রনাথের বিশ্বভারতী যারা দেখতে আসছেন, তারা অন্তত যেখান থেকে বিশ্বভারতীর প্রতিষ্ঠা হলো, এই রায়পুর সিংহ বাড়ির এই ঘরে বসে দলিল হলো, ওই ঘরে বসে দলিল হয়েছিল যে বিশ্বভারতীকে এই জায়গা, তখন তো বিশ্বভারতী নয়, তখন শান্তিনিকেতন দেবেন্দ্রনাথ ঠাকুর নিয়েছিলেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ এসেছিলেন। তো বিশ্বভারতীর মূল ভিত প্রতিষ্ঠা হলো কিন্তু ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের থ্রু দিয়ে, ব্রাহ্ম ধর্মের আশ্রম দিয়ে। আজকে বিশ্বভারতী হয়েছে নিজের একটা বিরাট ইউনিভার্সিটি, সেটা আলাদা কথা। বিশ্বভারতী থেকে এই জায়গাটার দূরত্ব আনুমানিক 7 কিলোমিটার মতো, কিন্তু দেখলেন খুব কম মানুষজনই কিন্তু এখানে আসেন। তো এখানে মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হলো। এরপর এখান থেকে আমরা যাচ্ছি ইলাম বাজারের দিকে, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা এবার ঢুকছি ইলাম বাজারের যে জঙ্গল, সেই রাস্তায়। এই যে সোজা যে দেখতে পাচ্ছেন, এতক্ষণ যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে একটা ট্রেলার। এরপর কিন্তু আমরা একদম ইলাম বাজারের যে ডেন্স ফরেস্ট এরিয়া, তার মধ্যে ঢুকবো। আপনারা যারা সেলফ ড্রাইভ করে আসছেন তারা কিন্তু এই জঙ্গলের মধ্যে ঢুকতেই পারেন। বাঁ দিক দিয়ে আমরা ঢুকছি, এই যে মাটির রাস্তা, যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু জঙ্গল। জেনারেলি শান্তিনিকেতন সবাই শীতকালেই আসেন। আমরাও অনেক আগে একবার এসেছিলাম, তখন ব্লগিং করতাম না এবং ডে ট্যুর করে ওই দিনেই চলে গেছি, স্টে করিনি এবং প্রতিটা জায়গা ঘুরেও দেখতে পারিনি। এবার এসেছি প্রপারলি ঘুরে দেখতে, একদিন থাকবো এবং বিশেষ করে নতুন জায়গা, অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করব। তার মধ্যে এই ইলাম বাজার জঙ্গল হচ্ছে একটা অফবিট স্পট, যেখানে জেনারেলি সবাই আসেন না। যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন এই জঙ্গলের। বর্ষাকালে তো যে কোনো জঙ্গলই আরও ঘন, আরও সবুজ হয়ে ওঠে। তার ওপর শান্তিনিকেতনের এই লাল মাটির রাস্তা দিয়ে আমরা হাঁটছি, মানে দারুণ এক অনুভূতি হচ্ছে। শান্তিনিকেতনে এসে আলাদাই একরকম শান্তি আমরা খুঁজে পাচ্ছি এবারে। বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে। আমরা এখন আছি বিশ্বভারতীর রাস্তায়। এই যে ডান দিকে অমর্ত্য সেনের বাড়ি, এই যে দেখুন, বৃষ্টিতে নেবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। আর এই রাস্তায় কি কি আছে দাদা? এই ডান দিকে আমার সঙ্গীত ভবন পড়বে, কলা ভবন পড়বে, আচ্ছা, রামকিংগড়বে, যে সব স্কাল্পচার গুলো আমরা দেখতে পাবো এখানে। আচ্ছা, বাদিকে রবীন্দ্রনাথের বাড়ি পড়বে, সামনে বাদিকে রবীন্দ্রনাথের বাড়ি, যেখানে এখন মনে হয় 50 টাকার টিকিট করেছে। টিকিট কেটে রবীন্দ্রনাথের বাড়ি যে ভিতরে ঢুকতে হয়, যেখানে নোবেলটা রাখা ছিল, যেখান থেকে চুরি হয়ে গেছে, এবং রবীন্দ্রনাথের যাবতীয় সারা পৃথিবী থেকে যেখানে যেখানে যা পুরস্কার পেয়েছে, তার লেখা সমস্ত কিছু ওই বাড়িতে পাওয়া যাবে। এবং উনি ওনার যে বিভিন্ন ইয়েতে এক একটা বাড়িতে এক একটা নাম দিয়েছিলেন, এক একটা বাড়িতে বসে উনি এক একটা উপন্যাস লিখেছেন, একটা গল্প লিখেছেন, সেই সব বাড়িগুলো আলাদা আলাদা করে করে রাখা আছে রয়েছে। তার গাড়ি, সে গাড়ি যে গাড়িতে চলতে, সেই গাড়ি। এই হচ্ছে রামকিংকর বেজ, যার স্কাল্পচার কলা ভবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গীত ভবন পেরিয়ে আমরা কলা ভবনের গেট। এবার আমরা আবার বিশ্বভারতীর মূল গেটের দিকে যাবো এবং রবীন্দ্রনাথের বাড়ির দিকে যাবো। দেখুন
বাঁদিকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এই যে এই গেট, এখানেই আমরা এসেছিলাম প্রথমবারে যখন শান্তিনিকেতন এসেছিলাম। এই জায়গাগুলো সবাই আছেন, এখনো বেশ কিছু পর্যটককে দেখতে পাচ্ছি বৃষ্টিতে আটকে গেছেন। এটা দিয়ে এন্ট্রান্স। যাই আমরা আবার আমাদের যাত্রাপথে রওনা দিই। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। শ্যামবাটি থেকে আমরা গোয়ালপাড়ার রাস্তায় প্রবেশ করলাম। এই রাস্তার একটা বিশেষত্ব আছে, দাদার মুখ থেকেই শুনি। এই রাস্তার বিশেষত্ব হচ্ছে এটা সামনে গেলেই হচ্ছে কোপাই নদীর ব্রিজ। আর শীতকালে এখানে সকালবেলা ভোর 5টা থেকে সমস্ত টুরিস্ট যারা আছে তারা ভিড় করে এখানকার অরিজিনাল খেজুরের রস, খেজুরের গুড় সামনে তৈরি হয় সেগুলোর জন্য। এখনো কিছু কিছু ঝুপড়ি রয়েছে যেগুলো শীত পড়তে পড়তেই সেগুলো তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে গোয়ালপাড়ায় সবাইকে আসতেই হয় কোপাই নদীর পাড়ে। বাহ, বর্ষাকালে কিন্তু খুব সুন্দর লাগছে রাস্তাঘাটগুলো, মানে এতটা সবুজ হয়ে যায় না প্রতিটা গাছপালা। বারবারই বলি, যারা বারবার এসে কোপাই নদীতে জল দেখতে পান না, তা আমরা এখন দেখাবো কোপাই নদীর জলের রূপ। এক্ষুনি দেখাবো আর একটু বাদে। এখন আমরা ঢুকছি কোপাই নদীতে, মানে কোপাই নদীর রাস্তা বেসিক্যালি। এই যে দেখুন, এই হচ্ছে হাট, এখানে বসেছে, আস্তে আস্তে বসছে, বেশ কিছু দোকানপাট বসেছে, বাট বৃষ্টির জন্য হয়তো কিছুটা কম এখন, তাই তো দাদা নাকি? বসে গেছিল, ওরা গুটিয়ে রেখেছে, আবার আচ্ছা, আবার বসবে। এই যে কোপাই নদী, এখানে সন্ধ্যেবেলা বাউল থেকে শুরু করে সবই হয় একদম। আর এই হচ্ছে নদী। বাবা প্রচুর জল তো এই সময়, দেখুন কত জল, একবার দেখুন এদিকটাও দেখুন, অসাধারণ। আমরা আমাদের হোমস্টের খুব কাছে চলে এসেছি। কোপাই নদীটা ক্রস করার পরই প্রথম যে বাঁদিকের রাস্তা, এই যে এখানে দেখুন আমাদের বাড়ি, এই যে বোর্ডটা দেওয়া আছে, সেই আমাদের বাড়িতেই যাচ্ছি, মানে মনেই হচ্ছে আমাদের বাড়িতে যাচ্ছি। যে এইরকম একটা কিছুটা রাস্তাঘাট। আমরা চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের বাড়ি। একদম সেক্লুডেড একটা প্লেস, দেখুন চারপাশে শুধু প্রকৃতি। নর্থ বেঙ্গলের তো উইকেন্ড ডেস্টিনেশন আপনাদেরকে অনেক 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 দেখিয়েছি, সাউথ বেঙ্গলে নিজেরাও ঘুরিনি আর আপনাদেরকে দেখানোর সুযোগও হয়নি। আগে একবার পুরুলিয়া গেছিলাম, তখন দেখিয়েছি, আর এবারে শান্তিনিকেতন। তবে আজকে যেখানে স্টে করছি এই লোকেশনটা এত ভালো লেগেছে, তার কারণটা আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিকে যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ, চাষের জমি, মানে খোলা প্রকৃতির মধ্যেই হোমস্টেটা। তার উপর হোমস্টের সামনের এরিয়াটা একবার দেখুন, ছোট্ট একটা গার্ডেন করা রয়েছে, বাট দারুণ সুন্দর করে সাজানো রয়েছে। ওইদিকে পদ্ম ফুলও চাষ করা হচ্ছে, মানে দারুণ লেগেছে আমার লোকেশনটা। তার উপর তো পাখির ডাক, এরকম একটা খোলামেলা পরিবেশ আর শান্ত শিষ্ট একটা, মানে কি বলবো, জায়গা। তার উপর সুন্দর হাওয়া দিচ্ছে, আর সবথেকে বেশি ভালো লাগছে এই মানে প্রতিটা ফ্লোরেতেই এরকম একটা চওড়া ব্যালকনি রয়েছে, বসার জায়গা বলতে পারেন। এখানেই আপনারা বসে খাওয়া দাওয়াও করতে পারবেন প্রকৃতি দেখতে দেখতে। আর এখানে টোটাল 4খানা গেস্টদের জন্য রুম রয়েছে, নিচে এই 2টো রুম আর ওপরে আরও 2টো রুম রয়েছে। রুমগুলো মোটামুটি একই রকমের ভাবে সাজানো গোছানো, প্রত্যেকটাই খুব সুন্দর। চলুন ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। নিচের ফ্লোরে পরপর 2টো রুম রয়েছে। ডান দিকের রুমটা থেকে এই ভিউটা আপনারা জানলা থেকে পেয়ে যাবেন, বাট 2টো রুমের মধ্যে এই রুমটা একটু সাজানো গোছানো বেশি, যার জন্য আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে। রুমের সাইজ দেখে বুঝে যাচ্ছেন যে বেশ বড় সাইজের একটা রুম। এখানে সুন্দর একটা চেয়ার, একটা টেবিল দেওয়া রয়েছে, আর একটা বড় কুইন সাইজের বেড, যেখানে দুজন তো খুবই কমফোর্টেবল, আর দুজনের সাথে যদি বাচ্চাও থাকে তাও কিন্তু কমফোর্টেবলই থাকা যাবে। তার সাথে রুমের মধ্যে একটা বড় কাভার্ড, এবং এখানে এসি রয়েছে, এখানে রয়েছে টেলিভিশন, এখানে একটা দেওয়াল আলমারি রয়েছে, সুন্দর সুন্দর দেখুন শোপিস দেওয়া, কি সুন্দর না। আর তার সাথে এখানে বেশ কিছু কিট দেওয়া রয়েছে, সেভিং কিট আছে, ডেন্টাল কিট আছে, আমাদের বাড়ি প্রিন্ট করা। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, এবং তার সাথে চা এবং কফি বানানোর যাবতীয় যা সরঞ্জাম সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, উইথ ইলেকট্রিক কেটল। এখানে একটা জানালা আছে, আর এই হচ্ছে পুরো রুমটা। সুন্দর সুন্দর বেশ কিছু দেখুন এখানে দেওয়াল আলমারিতে রাখা আছে, প্যাঁচাটা খুব সুন্দর দেখতে। আর অ্যাটাচড ওয়াশরুমটা হচ্ছে এটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখুন, গিজার আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে বেসিন, সমস্ত কিছুই রাখা আছে। মানে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো যেটাকে বলে, সেটা কিন্তু এই হোমস্টেতে আপনারা এলে বুঝতে পারবেন।
একটা শৌখিনতার ছাপ রয়েছে, এটুকু বলা যেতে পারে। রুম থেকে বাইরে বেরোলেই আপনারা প্রকৃতি তো পাচ্ছেন, তার সাথে এখানে প্রচুর গাছ আছে। দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করা, তার সাথে এগুলো দেখুন হাত দিয়ে বানানো, মানে হাতের কাজ যেটাকে বলে না, সেগুলো কিন্তু এখানে এলে দেখতে পাবেন। দেখুন অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর যে প্রপার্টিতে এরকম প্রচুর গাছপালা থাকে না, সেই প্রপার্টিতে অটোমেটিক্যালি একটা শান্তি থাকে আর ফ্রেশ অক্সিজেনও থাকে। আর এই রুম থেকে বেরিয়ে ডান দিকে যে সিঁড়িটা উঠে যাচ্ছে সেখান দিয়েই ওপরে যেতে হয়, আর এখানে একটা বেসিন আছে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে কয়েকটা জিনিস আপনাদের দেখাই। যেমন এই পেন্টিংটা, কি অপূর্ব না? এটা কিন্তু দেবাশিসবাবু নিজের হাতে এঁকেছেন। এখানে আরও দুটো পেন্টিং আছে, তার সাথে এই যে ডেকোরেশনগুলো, এগুলোও কিন্তু উনি নিজের হাতে করেছেন। এখানে একটা সুন্দর শোপিস, আমার দারুণ লেগেছে ওনার আঁকা। এই দেখুন প্রতিটা জায়গায় হোমস্টের বিভিন্ন কর্নারে ওনার শৌখিনতার ছাপ আপনারা পেয়ে যাবেন। এই দেখুন সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে এলাম। এই হোমস্টের প্রতিটা কর্নার এত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, এখানে এসে এগুলো দেখলেই মনে হবে হ্যাঁ শান্তিনিকেতনেরই কোনো হোমস্টেতে আমরা আছি, ওই ফিলটা দেবে। আর নিচের বারান্দা তো সুন্দর ছিলই, উপরের বারান্দাটা না আরও সুন্দর, কারণ মন ভোলানো এক হাওয়া দিচ্ছে, তার উপর আরও ভালোভাবে এই খোলা প্রকৃতিকে আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি। মানে এখানে এসে আমার যেন মনে হচ্ছে এক সপ্তাহ শুধু থেকে যাই। মানে কে বলেছে এই বর্ষাকালটা অফ সিজন? এখন তো আমার মনে হয় বর্ষাকালটা প্রতিটা জায়গার জন্যই সিজন। এখন দেখতে পাচ্ছেন ধান গাছ হচ্ছে, কিছুদিন পর আরও যখন ধানগুলো বড় হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, তখন যখন হাওয়া দেয় শুনলাম পুরো সবুজ ঢেউ যেমন লাগে না, মানে সমুদ্রের ঢেউয়ের মতন লাগে। তারপর যখন আবার কাশফুল ফুটবে মানে শরৎকালে, তখন চারিদিকটা শুধু কাশফুল দেখতে পাবেন। আবার ওটার পরে শীতকালের সময় চারিদিকে হলুদ সর্ষে ফুল দেখতে পাবেন। তো বুঝতেই পারছেন বছরের বিভিন্ন সময়, মানে এক্সট্রিম গরমকালটা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় শান্তিনিকেতন আসতে পারেন। আমার তো বর্ষাকালটা বেশি ভাল লাগছে, কারণ এখন একদম চারিদিকে ট্যুরিস্ট কম, শান্তিটা আরও ভালোভাবে পাওয়া যায়। ওপরেও পাশাপাশি দুটো রুম আছে। প্রথমে এই রুমটাই দেখাই আপনাদেরকে। এখানেও দেখুন নিচের রুমের মতোই একটা বড় সাইজের বেড দেওয়া আছে, এবং যেরকম নিচে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া ছিল এখানেও কিন্তু তাই আছে। ফ্যান, এসি, আলমারি থেকে শুরু করে টেলিভিশন সমস্ত কিছু। এবং প্রতিটা রুমেই এরকম সুন্দর সুন্দর পেন্টিং আছে যেগুলো ওনার নিজের হাতে আঁকা। তার সাথে সমস্ত কিছু অ্যামিনিটিস এখানে কিন্তু পেয়ে যাবেন, এবং রুমে পড়ার স্লিপারও কিন্তু এখানে দেওয়া আছে। অপূর্ব সুন্দর। এখানে দেখুন সুন্দর একটা সোফার মতো চেয়ার দেওয়া আছে যেখানে দুজন বসতে পারেন। আর রুমের সাইজ আর নতুন করে কিছু বলার নেই। 201-এর পর এই হচ্ছে 202 নাম্বার রুম। এটা এই হোমস্টের একমাত্র ফ্যামিলি রুম। এখানে 3 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হয়ে যাবে। রুমটাও খুব বড়। এই হচ্ছে ডাবল বেড, ওই হচ্ছে সিঙ্গেল বেড। যদি বাচ্চা আবার রোগা পাতলা থাকে 3-4 জনও হয়ে যাবে। এবং প্রতিটা কর্নার খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। ফ্যান, এসি তো রয়েইছে, তার সাথে সাথে একটা বড় উইন্ডো রয়েছে যেখান থেকে ধান ক্ষেতের ভিউ বা মাঠের ভিউ পেয়ে যাবেন। এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, বসে বসে চা কফি এনজয় করতে পারেন। এখানে দেখুন কি সুন্দর সাজানো, মানে দারুণ দারুণ ভাবে ডেকোরেট করা রয়েছে প্রত্যেকটা কর্নার। গ্রামোফোনটা দেখো একবার, হ্যাঁ দারুণ না? তার সাথে সাথে এদিকে টিভিও রয়েছে, ওইদিকে আরও একটা উইন্ডো রয়েছে যেখান থেকে ব্যালকনির ভিউ, ছোট্ট মতন উইন্ডো। তো সব কিছু রয়েছে এবং খুব ভালোভাবে সাজানো গোছানো। আর যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এই ব্যালকনিটা। ব্যালকনি যাওয়ার আগে এদিকে ওয়াশরুমও রয়েছে, ওটাও চলুন একবার দেখিয়ে দিই। প্রতিটা ওয়াশরুম যদিও একই রকমের, খুব বড় এবং খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। জ্বালাওয়ালাটা হ্যাঁ, খুব সুন্দর। সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। এইদিকে রয়েছে কাবার্ড যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এই ব্যালকনিটা কি ভালো লাগছে, এখানে এলেই না মনটা খুশি হয়ে যাবে। আমার পার্সোনালি এরকম ধান ক্ষেত দেখতে খুব 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 ভাল লাগে। কি ভাল লাগছে মনে হচ্ছে, মানে কি বিভিন্ন রকম, হ্যাঁ বিভিন্ন শেপে
মানে বসানো হয়েছে। আর কিছুদিন পর এলে যখন আরও ধানগুলো হবে আরও সবুজ লাগবে। এখন ওয়েদারটাও খুলে যাচ্ছে, চারিদিকে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে, পাখির ডাক। আর কত তাল হয়েছে এইখানে হোমস্টের সামনে, চারিদিকে তাল গাছ। আর এই বসার জায়গাটা খুব কিউট কোজি, মানে এখানে বসে থাকতে পেলে মানে মনে হচ্ছে টাইমে টাইমে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাওয়া দাওয়া পাবো, আর এখানে বসে থাকবো একটা কফি টফি নিয়ে, আর বই টই থাকলে এখানে জাস্ট মানে এত শান্তি পাবো না, জাস্ট ভাবতে পারিনি। এটা কিন্তু বই পড়ার আদর্শ জায়গা, একদম। পাখি ডাকছে দেখুন। আর মাঠে বিভিন্ন মানুষ বিভিন্ন জমিতে দেখছি ধান রোপণ করছেন, এত ভাল লাগে ওগুলো দেখতে, কি স্পিডে করে, মনে হয় যেন আমিও করি। আর এগুলো দেখো কি সুন্দর করে প্রতিটাই। আরও একটা অ্যাকোমোডেশন আপনাদেরকে দেখাই, যারা এখানে ড্রাইভার নিয়ে আসবেন, ড্রাইভার দাদাদের থাকার জন্য একটা রুম দেখাতাম না, কিন্তু আমার রুমটা পার্সোনালি এত পছন্দ হয়েছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। একদম ওপরে এই দেখুন, পুরো ভিউ রুম বলা যেতে পারে, দুটো জানালা আছে, জানালা দিয়ে বাইরের এই ভিউ, এটার জন্যই রুমটা পছন্দ হয়েছে। এখানে দুজন মানুষ পাশাপাশি শুতে পারেন রুমের মধ্যে, আর তেমন কিছু নেই, জাস্ট একটা আলমারি দেওয়া আছে, আর ওয়াশরুমটা আছে ঠিক এর নিচেটা, মানে এই জায়গাটা। আশা করছি হোমস্টে দেখে বুঝতেই পেরেছেন কত সুন্দর একটা হোমস্টে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন শৌখিনতায় ভরা, চারদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি, তার মাঝখানে হচ্ছে এই দুর্দান্ত হোমস্টেটা। এবার চলুন এখানের খাওয়া দাওয়া দেখাই। সাউথ বেঙ্গলের খাওয়া দাওয়ার প্রশংসা সকলের মুখে মুখে আছে, এবং আমরাও যে কটা জায়গায় খেয়েছি খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই। এবার দেখা যাক এখানে আজকে আমাদের লাঞ্চে কি কি ওয়েট করছে। এই হোমস্টের দিদি আমাদের জন্য টেবিল একদম সাজিয়ে দিয়েছেন, প্রচুর প্রচুর খাবার দাবার রান্না করেছেন। দিদির মুখেই শুনে নিই, চলুন কি কি রান্না করেছেন উনি। দিদি কি কি আছে একটু একে একে বলে দিন। এটা আছে একটা ভর্তা, আচ্ছা আলু ভাজা, আচ্ছা, পোস্ত, মুসুরির ডাল, হুম, লাউ চিংড়ি, আচ্ছা পমফ্রেটের ঝাল, চাটনি। আচ্ছা। আর এই আলু পোস্তটা কি মানে বোলপুরের স্পেশাল আলু পোস্ত? পুরো স্পেশাল আলু পোস্ত, আমার স্পেশাল ভর্তা। আচ্ছা, এটা আবার বলতে পারলে নাকি প্রাইস আছে আমাদের জন্য? এই ভর্তাটা যদি খেয়ে বলতে পারেন যে কি শেয়ার আছে, তাহলে প্রাইজ আছে। কি প্রাইস আছে দিদি? কি 1 কোটি টাকা? 1 কোটি টাকা না, ওটা কি বলবো, আচ্ছা আমরা খেয়ে বলবো, সময় সাপেক্ষ, ঠিক আছে। তার সাথে এখানে দেখি ঘি। হ্যাঁ, এখানে আছে আমাদের পিওর গাওয়া ঘি, একদম হাতে বানানো তৈরি করা, এখানকার গ্রামের তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমরা নিই, খুব টেস্টি হয় খেতে। বাহ, আর লেবু লঙ্কা তো আছেই। একদম। লঙ্কাটাও দেখলাম এই গাছ থেকে তুললেন, একদম। আমাদের বেশিরভাগই জিনিস আমরা এখানে তৈরি করি হয়। আর এখানে মাছ হিসেবে কখনো পমফ্রেট বা কখনো হ্যাঁ, পাবদা, মাছ হিসেবে রুই। পাবদা, রুই হয়, তারপরে কাতলা হয়। বাহ, সুন্দর। পুকুরের কাতলা, টাটকা কাতলা মাছ পেয়ে যাবেন আপনারা। এটা তো আমাদের ফেভারিট মাছ হয়েছে আজকে, দুটোই আমার ফেভারিট। প্রচুর খিদে পেয়েছে এবারে, হ্যাঁ, চলুন ঝাঁপিয়ে পড়ি। পছন্দের মাছ দিয়ে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে এবার যাচ্ছি কোপাই হাটে। শান্তিনিকেতনে এসে জেনারেলি সবাই সোনাঝুরি হাটে যায়, আমরাও যাব যদি সময় পাই এখানে এক্সপ্লোর করার পর। তবে কোপাই হাটে সোনাঝুরির থেকে কম দোকানপাট রয়েছে, তবে সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যায় এবং তুলনামূলক সস্তাও শুনেছি। আর এই হোমস্টে থেকে যদি আপনারা হেঁটে যান 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, আর যদি অটো বা টোটো নিয়ে যান তাহলে 5 মিনিটেই পৌঁছে যাবেন। তো চলুন যাওয়া যাক, বৃষ্টিও এখন হচ্ছে না, ওয়েদারটা আবার ভালো হয়ে গেছে, দেখি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এই হচ্ছে কোপাই নদী, আমরা পৌঁছে গেছি, ভালোই স্রোত রয়েছে, জল রয়েছে। আর এইদিকে দেখুন দূরে দূরে গরু ভেড়া সব চলছে। আর এই ব্রিজটা ক্রস করলে আপনারা দুদিকেই দেখতে পাবেন হাট বসেছে। তবে এখন যেহেতু বর্ষাকাল, তো মাঝে মধ্যেই দোকান বন্ধ হয়ে যাচ্ছে যখনই বৃষ্টি আসছে, বাকি সময় খোলা থাকছে, দেখি কি পাওয়া যায়। আমি খুব কম দোকানপাটই দেখতে পাচ্ছি, এই যে কুর্তি টুর্তি ঝুলছে। একশো, আর এটা এখানে টোটাল 8-10টা মতো দোকান আছে, রাস্তার কিছুটা এদিকে আছে আর কিছু দোকান ওদিকে আছে। এখানে একজন বাজাচ্ছেন। আর এখন যেহেতু অফ সিজন, তাই জন্য কিন্তু খুব একটা বেশি কালেকশান নেই এই মুহূর্তে। কয়েকটা ওই শাড়ি, চুড়িদার, কুর্তি এইরকম জাস্ট বিক্রি হচ্ছে। মোটামুটি দাম 1300, 1400, 2200 এরকম মতো দাম আছে সমস্ত জিনিসের। বাকি আর তেমন কিছু নেই। এই যে এদিকেও 1-2টো দোকান আছে।
কোপাই হাট থেকে এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। কত গাড়ি একবার দেখুন, অফ সিজন চলছে, আকাশে বৃষ্টি, তাও যদি এত লোক আসে তাহলে সিজনের সময় না জানি কত না লোক আসে, সেটাই দাদা এতক্ষণ বলছিলেন। আর দেখে বুঝতেই পারছি যে কত মানুষের এই উইকেন্ড ডেস্টিনেশন শান্তিনিকেতন। সোনাঝুরির হাটে জাস্ট পৌঁছালাম, আর নেমেই যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, এটা দেখে আমি ভাবছি যে সিজন যখন থাকে, মানে শান্তিনিকেতনে সব থেকে বেশি মানুষ যখন আসেন তখন কি হাল হয়, বাপ রে! একবার দেখুন কত এখানে দোকানপাট বসেছে আর কত কিছু জিনিস বিক্রি হচ্ছে। তার সাথে এখানে বোধহয় আদিবাসী নৃত্য হচ্ছে। হ্যাঁ একদম, এখানে চাইলে আপনারাও যোগদান করতে পারেন। এই দেখুন খুব সুন্দর। এখানে এসে পায়েলের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। এইরকম একটা লেখা শাড়ি আমার মায়ের ছিল, এটা হচ্ছে 250 টাকা, না 250 টাকা বললো। কত শাড়ির কালেকশন এখানে দেখুন, প্রচুর। এই যে দেখুন একদম এক ঢালুয়া বিক্রি হচ্ছে। এগুলো কত করে দাম দাদা? 450। বাহ। এই হাটে বিভিন্ন জায়গায় দাদারা সাইকেলে করে রাবড়ি বিক্রি করছেন। যে এইটুকুনি একটা ভাঁড়, কীরকম খেতে? ভালো। এই সোনাঝুরির হাটে মাটির কাজ, কাঠের কাজ, বিভিন্ন রকমের শাড়ি, ব্যাগ, গয়না সব কিছুই বিক্রি হতে দেখতে পাওয়া যায়। আর এই হাটের সব থেকে বড় আকর্ষণ হলো বাউলদের গান। খোলা আকাশের নিচে বাউল এবং লোকশিল্পীরা গান গেয়ে পরিবেশকে একদম অন্য রকম করে তোলেন। আচ্ছা, মেন গেট দিয়ে ঢোকার পরে এইখানে একটা দোকান আছে, এই দাদাদেরকে চিনে রাখুন। এখানে অনেক রকমের শাড়ি আছে। এখান থেকে আমরা মায়েদের জন্য শাড়ি কিনেছি, আমরা রিজনেবল প্রাইসে পেয়েছি, মানে খুব ভালো প্রাইসে পেয়েছি। পুরো মার্কেটটা মোটামুটি আমরা চষে বেরিয়েছি, তারপর কোথাও না কোথাও প্রাইসটা কম্প্যারিজন করে বুঝলাম এরা ঠিকঠাক প্রাইস নিচ্ছে। তো দোকানের কোনো নাম আছে? লাকি। ঠিক আছে, তো এই দোকানে আপনারা আসতে পারেন, কেনাকাটা করতে পারেন। তাছাড়াও অনেক দোকান আছে, বাট এখানে কোয়ালিটি ভালো লাগলো আমাদের। এখন বাজে 8টা। আমরা সোনাঝুরির হাট থেকে টোটোয় করে মিষ্টি মধুর হাওয়া খেতে খেতে হোমস্টেতে চলে এসেছি। এখানের আবহাওয়াটা এতটা মনোরম আমরা এক্সপেক্ট করি না। আমরা ভেবেছিলাম ওখানের মতনই হয়তো গরম হবে, কিন্তু না, সারা দিন ধরে সুন্দর হাওয়া দিচ্ছে। তাই হয়তো সন্ধেবেলা এই সিম্পল টোটো রাইডটা আমরা এতটা এনজয় করেছি, আমাদের এতটা ভালো লেগেছে। আর এই জায়গাটা দেখেছেনই, হোমস্টের আশপাশে একদম ওই মার্কেট এরিয়ার মতন ঘিঞ্জি বাড়িঘর বা হোটেল নেই, একটু ছাড়া ছাড়া বাড়ি রয়েছে। কিন্তু আপনারা যদি চান রাস্তায় হেঁটে চলে বেড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ আগে আমরাই হাঁটছিলাম, স্ট্রিট লাইট দেওয়া রয়েছে, চাইলে কোপাই নদীর ধারে ব্রিজের ওপর গিয়ে পা ঝুলিয়ে বসেও থাকতে পারেন, ওখানে অনেকেই বসে আছে দেখলাম। আর যদি আমাদের মতো ল্যাক করোয়ান তাহলে এই ব্যালকনিটা তো একদম পারফেক্ট, এখানেই বসে থাকবেন। কারণ দিনের বেলা এখানে যেমন অ্যাম্বিয়েন্স, সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটাও দারুণ। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। এখানে আছে একদম ঘরে ভাজা মুড়ি, মানে মুড়ি মাখা, যেটা আমাদের খুবই পছন্দের। তার সাথে 1 কাপ চা আছে, আর এটা হচ্ছে গরম গরম আলুর চপ, একদম লোকাল। আচ্ছা, টেবিলে আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে, যেরকমটা দেখতেই পাচ্ছেন। রুটি এবং রাইস দুটোই আছে, তার সাথে এখানে আছে ডাল, এখানে আছে পটলের একটা সবজি, এটা অপশনাল, আপনারা চাইলে অন্য কোনো সবজিও নিতে পারেন। আর তার সাথে কিন্তু এখানে দেশি চিকেন দেওয়া হয়, যেটা এখানকার স্পেশাল, এবং তার সাথে অবশ্যই আছে মিষ্টি। যেরকমটা বলেছিলাম, সাউথ বেঙ্গলের খাবার কোনো দিনই আমাদেরকে নিরাশ করে না, এখানেও তার অন্যথা হয়নি। দুপুরবেলাও যেরকম ভালো খেয়েছি, রাত্রিবেলাও ঠিক সেরকমই ভালো খেলাম। এখানে যে দিদি আছেন দারুণ রান্না করেছেন, স্পেশালি মানে পটল চিকেন দুটোই আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা রেকমেন্ড করব যারা শান্তিনিকেতনে আসছেন, যারা খেতে ভালোবাসেন, তারা এখানে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার দেখি কালকে সকালবেলা এখানে কীরকম ওয়েদার থাকে, পারিপার্শ্বিক পরিবেশ কীরকম থাকে।
গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আজকে অনেকটা আগেই উঠেছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু আজকে সেভাবে সানরাইজ হয়নি। না হলে কিন্তু এই হোমস্টে থেকে সানরাইজ দেখতে পাওয়া যায়। আর সকাল থেকেই বিভিন্ন পাখি বিভিন্ন রকমভাবে ডাকছে। বেশ কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি। অলরেডি ধান রোপণের কাজ শুরু হয়ে গেছে একদম সকাল সকালই। আর ওয়েদারটা কিছুটা ক্লাউডিও হয়ে আছে, আর সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে। অপূর্ব লাগছে এখানে সকালের পরিবেশটা। আচ্ছা, আপনারা এখানকার যে রুমের কোয়ালিটি সেটাও দেখে নিয়েছেন, খাওয়া দাওয়াও আপনাদেরকে বলে দিয়েছি। এবার আমার সাথে আছেন দেবাশিস বাবু, ওনার কাছ থেকে জেনে নিই যে এখানে যদি কেউ আসেন তাহলে খরচা কত। এখানের খরচা হচ্ছে আমাদের পার হেড পার ডে 1,500 টাকা। আর এটা হচ্ছে আমাদের যখন আমাদের এটা পৌষমালা এবং দোল বাদ দিয়ে, ওই সময়টা বাদ দিয়ে, এমনি সময় 1,500 টাকা। আর একদম অফ সিজন যখন থাকে, মানে হচ্ছে মে জুন জুলাই, এই সময় 1250 টাকা থাকা খাওয়া একজনের নিয়ে। এবং তার মধ্যে যদি কেউ 2 দিন থাকে তাহলে তাদের প্যাকেজের মধ্যে একদিন মাটন থাকে এবং আরেকদিন এখানকার লোকাল চিকেন থাকে। মাছের মধ্যে হচ্ছে আমাদের 120 গ্রামের কাতলা মাছ পুকুরের, এবং অন্য দিন হচ্ছে নয় পাবদা থাকবে, নয় পার্শে থাকবে, নয় পমপ্লেট থাকবে, যেটা সেই সময় অ্যাভেলেবেল টাটকা মাছ সেটা। আর এই 1250 বা 1500-র মধ্যে যেটা আমাদের থাকে সন্ধেবেলা স্ন্যাক্স তো থাকে, তার সাথে যারা বাইরে এসে সবাই একটুখানি এনজয় করতেই চায়, যারা ড্রিঙ্কস নেয় তাদের জন্য থাকে একটা করে বড় মাছ ভাজা এবং লোকাল পুকুরের মাছ ভাজা। তো এটাই এখানকার বিশেষত্ব, খাওয়া দাওয়া এবং নিজেদের মতো করে এখানে থাকা। আচ্ছা, এবার আমি জেনে নিই যারা শান্তিনিকেতন আসছেন তারা মোটামুটি কোন স্টেশনে নামবেন এবং এখানে স্টেশন থেকে এখানে আসতে কীরকম খরচা আছে। বোলপুর স্টেশনে নামবে, বোলপুর স্টেশন থেকে নেমে টোটোতে এখানে আসতে লাগবে হচ্ছে 120 টাকা এক একজনের। মানে একটা টোটো নিয়ে নেয় 120 টাকা থেকে 150 টাকা। একটা টোটোতে 3 জন থাক বা 4 জন থাক 150 টাকা। আমার বাড়িতেও একটা এখানে টোটো রয়েছে, মানে আমাদের এখানে যে দেখাশোনা করেন তার নিজেরই টোটো আছে। কেউ বললে তাকে আমরা পাঠিয়ে দিই, সে নিয়ে চলে আসে এবং সেও ঘোরায় চারিদিকে। প্লাস সমস্ত টোটো এই বোলপুরের যে আমাদের বাড়ি হচ্ছে এখানকার নাম, বাড়িটির নামই আমাদের বাড়ি। মানে সবাই বলতেই পারে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি, তো আমাদের বাড়ি সবাই চেনে এখানে। আচ্ছা, আর একটা কথা, উনি যেহেতু থিয়েটারের সাথে যুক্ত আছেন, এখানে স্পেশাল অকেশানে বেশ কিছু প্রোগ্রাম হয়, সেটা দেখার জন্য কোন সময় আসা উচিত? আমরা বলি শীতকালটা মানে হচ্ছে পুজোর পর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দোল অবধি। দোলে তো আমাদের এখানে বসন্ত উৎসব হয়, আমাদের বাড়ি থেকেই পুরো ব্যাপারটা অর্গানাইজ করা হয়। এবং এখানকার প্রভাত ফেরি, এবং এবার তো লাস্ট ইয়ার তো টালিগঞ্জের শঙ্কর চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই, অভিজিৎ গায়ক, তারা সবাই আসে এবং আসবেও আবার। তো তাদের সঙ্গেও দেখা হবে এবং দারুণ একটা আনন্দ হয় এখানে। অনুষ্ঠান হয় সারাদিন, বাউল। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যারা 2 দিনের প্যাকেজে আছে তাদের জন্য কিন্তু বাড়িতে বাউল আসে, মানে সেটা প্যাকেজের মধ্যে। তো একদিন সন্ধ্যেবেলা বাউল থাকে তাদের জন্য। আচ্ছা, তো মোটামুটি শুনে নিয়েছেন। দেবাশিসবাবুর নাম্বার স্ক্রিনের ওপরে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু এখানে আসতেই পারেন। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম লুচি। তবে এটা বলে রাখি, এখানে ময়দার লুচি দেওয়া হয় না, আটার লুচি দেওয়া হয়। তার সাথে এখানে একটা আলুর তরকারি আছে, এখানে ডিমের পোচ আছে, আপনারা চাইলে অমলেটও করতে পারেন বা ডিম সেদ্ধও পেতে পারেন। আর তার সাথে আছে একটা মিষ্টি। এখন বাজে সকাল 7টা। আমরা বোলপুর থেকে বেরিয়ে যাচ্ছি বাইপাস রোড ধরে, দিয়ে আমরা উঠবো বর্ধমান রোডে। দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি 108 শিব মন্দির, যেটা বর্ধমানের খুব বিখ্যাত, তার সামনে। আজকে রবিবার, পুজো হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, অনেক মানুষ এসেছেন, পুণ্যার্থীরা এসেছেন। এদিকে যারা বেড়াতে আসেন বা পশ্চিমবঙ্গের সবাই, প্রায় শক্তিগড়ের নাম তো সকলেই শুনেছেন, আর ল্যাংচা বিখ্যাত। আমরা এসেছি প্রসেনজিৎ প্রশংসিত মামা ভাগ্নে, এই যে দোকানটা, এখান থেকে আমরা একটু বাড়ির জন্য ল্যাংচা নিয়ে যাব। এখানে অনেক রকমের মিষ্টি আছে দেখুন। প্রায় 3 ঘন্টা জার্নি করে আবার আমরা চলে এলাম উত্তরপাড়া, নিজেদের বাড়িতে। অনেক দিন পাহাড় ঘুরছিলাম, একটুখানি টেস্ট কোথাও না কোথাও চেঞ্জ হলো। তো আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেন পুরুলিয়া, বাঁকুড়া বা বিষ্ণুপুর, এই সমস্ত জায়গাগুলো কিছু কিছু জায়গা কভার করার জন্য। বাট আমরা যেহেতু এখানে থাকি না, তার জন্য কভার করে হয়ে ওঠে না। তো যাই হোক, এই ছিল শান্তিনিকেতনের ওপর ছোট্ট একটা প্রেজেন্টেশন। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।